দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ইভলিউশন, বহির্ব্যক্তি বা বিবর্তন। এটা তোমাদের ইউনিট 2 এর হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। ইউনিট 2 জেনেটিক্স এর 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ বহির্ব্যক্তি বিবর্তন। আর ইউনিট 2 এর হচ্ছে 3 নম্বর এই চ্যাপ্টার। এটা তোমাদের সিলেবাসে আছে, এটা পড়তে হবে, বহির্ব্যক্তি বা বিবর্তন। প্রথম এখান থেকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে বহির্ব্যক্তি কাকে বলে একটু পড়বো। প্রথম যেটা পড়বো বহির্ব্যক্তির কি পড়বো আমরা, ডেফিনেশন পড়বো। বহির্ব্যক্তির ডেফিনেশন বা সংজ্ঞা কাকে বলে পড়বো। বহির্ব্যক্তি কাকে বলে? বহির্ব্যক্তি হচ্ছে দেখো না কোন একটা জৈব সত্তা যেখানে জীবের বিকাশ মন্থর এবং পর্যায়ক্রমিকভাবে ঘটছে এবং ক্রমশ কি হচ্ছে না ক্রমশ সরল জীব থেকে ক্রমশ জটিল জীবের সৃষ্টি হচ্ছে। তাহলে অভিব্যক্তি একটা হচ্ছে মন্থর প্রক্রিয়া। মন্থর মানে কি ধীরে ধীরে ঘটছে, ধীরে ধীরে এই প্রক্রিয়াটা ঘটছে এবং ক্রমশ সরল থেকে জটিল জীবের সৃষ্টি হচ্ছে। আগে মানুষ যেমন দেখতে ছিল, আগে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, এখন মানুষ তার থেকে অনেক উন্নত বৈশিষ্ট্য হয়েছে এবং সেটা কি হচ্ছে একটা ক্রমান্বয়ে ধীরে ধীরে ঘটছে। এটাকেই আমরা কি বলছি না অভিব্যক্তি। তাহলে অভিব্যক্তি একটা মন্থর প্রক্রিয়া, পর্যায়ক্রমিক ঘটনা যেখানে সরল জীব থেকে ক্রমশ জটিল জীবের সৃষ্টি হচ্ছে। বইয়ের সংজ্ঞা দেওয়া আছে অভিব্যক্তির, ওই সংজ্ঞাটা একটু দেখবে। এরপর আমরা যেটা করব ওখানেই আছে, সেটা হচ্ছে জৈব অভিব্যক্তি। এরপরে যে সংজ্ঞাটা পড়বো সেটা হচ্ছে জৈব অভিব্যক্তি, অর্গানিক ইভলিউশন। জৈব অভিব্যক্তি বলতে বলছে দীর্ঘকাল ব্যাপী ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উদ্বংশীয় জীব থেকে জিনগত ভাবে ভিন্ন প্রকৃতির নতুন জীবের সৃষ্টি। নতুন যখন একটা সরল জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের যে সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কি বলছি জৈব। জৈব মানে জীব থেকে আসছে জৈব। তাহলে ক্রমশ সরল জীব থেকে যখন জটিল জীব হচ্ছে ক্রমান্বয়ে, সেটাকে আমরা কি বলছি না জৈব অভিব্যক্তি। এই জৈব অভিব্যক্তির ডেফিনেশনটা পড়তে হবে। তাহলে প্রথমে অভিব্যক্তির ডেফিনেশন পড়বে, তারপর জৈব অভিব্যক্তি এটা ডেফিনেশনটা পড়বে। এই দুটো একটু দাগ দিয়ে দাও। নেক্সট আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কয়েকটা শর্ট কোশ্চেন পড়ে এখান থেকে। সেটা হচ্ছে অরিজিন অফ লাইফ, জীবনের উৎপত্তি। অরিজিন অফ লাইফ, অরিজিন অফ লাইফ মানে হচ্ছে জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। দেখো পৃথিবীতে কিভাবে প্রাণ সৃষ্টি হয়েছে। আজ থেকে মানুষ তো আর ডাইরেক্ট পৃথিবীতে চলে আসেনি। আজ থেকে মানুষ ক্রমান্বয়ে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে মানুষের আবির্ভাব হয়েছে। তার কারণ পৃথিবীর সৃষ্টি হয়েছিল মোটামুটি আনুমানিক ভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল 4.6 বিলিয়ন। আমাদের বইয়ে আছে দেখো 4.6 বিলিয়ন। 4.6 বিলিয়ন আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তাহলে পৃথিবীর সৃষ্টি হয়েছিল 4.6 বিলিয়ন বছর আগে। তার থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে প্রাণের আবির্ভাব হয়েছে। প্রাণের আবির্ভাব হয়েছে মোটামুটি ভাবে যেটা দেখা যায়, বিজ্ঞানীরা বলেছেন 3.5 বিলিয়ন। 3.5 বিলিয়ন বছর আগে কি না পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়, প্রাণের সৃষ্টি হয়। তাহলে পৃথিবী সৃষ্টি হয়েছিল 4.6 বিলিয়ন বছর আগে, কিন্তু প্রথম পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল মানে প্রথম কোন একটা প্রাণ অর্থাৎ জীবের সন্ধান পাওয়া গেল সেটা 3.5 বিলিয়ন বছর আগে। এবং সেই জীব থেকে প্রথম যে জীবটা পাওয়া গেছিল
সেটা একটা কি ধরনের জীব? সেটা একটা এককোষী জীব, এককোষী। তাহলে পৃথিবীতে প্রথম যে প্রাণ সৃষ্টি হয়েছিল সেটা একটা এককোষী জীব। সেই এককোষী জীব থেকে ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে ধীরে 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 ক্রমশ জটিল থেকে উন্নত আজকের দিনে আমরা মানুষের আবির্ভাব হয়েছে। তাহলে এককোষী প্রাণী থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বহুকোষী একটা জটিল জীবের সৃষ্টি হচ্ছে। এটাকেই বলছে এই যে অরিজিন অফ লাইফ বলতে আমরা এখানে এটাই পড়বো। তাহলে অরিজিন অফ লাইফ বা জীবনের উৎপত্তি সংক্রান্ত তোমাদের বইয়ে প্রথমেই দেখো লেখা আছে এই 4.6 বিলিয়ন আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল, ওটা একটু দাগ দিবে, ওটা তোমাদের পড়তে হবে। আর নেক্সট যেটা পড়বো না, পৃথিবীতে প্রাণ সৃষ্টি সংক্রান্ত লুই পাস্তুর একটা পরীক্ষা করেছিল। পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল সে সংক্রান্ত একটা পরীক্ষা করেছিল কে? না, লুই পাস্তুর। লুই পাস্তুর। সেই পরীক্ষাটার নাম দেয়া হয়েছিল কি না, সোয়াননেক ফ্লাক্স পরীক্ষা। সোয়াননেক, একটা বইয়ের ছবি দেওয়া আছে দেখো, ওই ছবিতে দেওয়া আছে সোয়াননেক ফ্লাক্স পরীক্ষা। সোয়াননেক ফ্লাক্স পরীক্ষা কে করেছিল? লুই পাস্তুর করেছিল। এটার সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবীতে প্রাণের উদ্ভব স্বতঃস্ফূর্তভাবে হয়নি, অর্থাৎ স্বতঃস্ফূর্ত প্রাণ যে হয়নি, স্পন্টেনিয়াস, সেটা প্রমাণ করেছিলেন লুই পাস্তুরের এই পরীক্ষাটা সোয়াননেক ফ্লাক্স। একটু দাগ দিয়ে রাখো, শর্ট কোশ্চেন পড়ে যে সোয়াননেক ফ্লাক্স পরীক্ষাটি কে করেছিলেন? লুই পাস্তুর। এই পরীক্ষার সাহায্যে আমার লুই পাস্তুর লেখা আছে কিন্তু পরীক্ষাটা সে দেখতে পাচ্ছি না, পরীক্ষাটা লেখা নেই। ওই যেটা লিখেছেন সোয়ান লেক ওটা নেই, না ওটা নেই, ছবি দেয়া নেই। ছবি, হ্যাঁ একটা ছবি দেওয়া আছে, ছবির নিচে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই দাগ দাও, ছবির নিচে যেটা আছে ওটাই দাগ দাও। পেয়েছি, ওটাই, আর কিছু না, এখানেও ওইরকমই আছে। লুই পাস্তুরের সোয়াননেক ফ্লাক্স পরীক্ষা। এর সাহায্যে তিনি কি প্রমাণ করেন? ওটা দাগ দাও। প্রমাণ করে জীবের স্বতঃস্ফূর্ত আবির্ভাব অবাস্তব। এটার সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আচ্ছা, এটা একটা গেল এখান থেকে শর্ট কোশ্চেন। এরপরে তোমাদের বই দেখো পর পর অনেকগুলো তত্ত্ব সম্বন্ধে দেওয়া আছে, 1 2 3 4 5 করে। কোন তত্ত্ব কেগুলো দিয়েছিল সেগুলো পড়বো। তত্ত্ব বলতে কি, পৃথিবীতে কিভাবে প্রাণটা এসেছিল, কিভাবে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল, সে সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানী আগে বিভিন্ন রকম তাদের মতন করে মতবাদ দিয়েছে। পৃথিবীতে কিভাবে প্রাণ সৃষ্টি হয়েছিল সে সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তত্ত্ব দিয়েছিল। প্রথম যে তত্ত্বটা দিয়েছিল কিছু বিজ্ঞানী, সেটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব, স্পন্টেনিয়াস অরিজিন। মানে 1 নম্বর তত্ত্ব হচ্ছে কি স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব, স্পন্টেনিয়াস অরিজিন, স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব। এটাতে কিছুজন বিজ্ঞানী এই মতবাদ দিয়েছিলেন। তাদের মতে ছিল যে পৃথিবীতে কোনো প্রাণের যে আবির্ভাব হয়েছিল সেটা কোনো পচা বস্তু বা জড় বস্তু থেকে, মানে কোনো একটা জড় বস্তু থেকে পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়েছিল। হঠাৎ করে কোনো একটা জড় বস্তু থেকে প্রাণের আবির্ভাব হয়েছিল। তারা একটা পরীক্ষা করেছিলেন। তারা কি বলেছিলেন, তারা কোনো জায়গায় যদি কোনো পচা জীবজন্তু পড়ে থাকে, সেখানে আস্তে আস্তে কি হবে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা বিভিন্ন তোমার হচ্ছে অণুজীব, ঠিক আছে, বিভিন্ন ধরনের পরজীবী জাতীয় প্রাণী যারা, তাদের আবির্ভাব হয়। সেখান থেকে তারা বলেছিল যেহেতু যে পচা জীবজন্তু যেটা পড়েছিল সেটা কি একটা মৃত বস্তু, সেটা মৃত বস্তু থেকে কোনো একটা সজীব বস্তু সৃষ্টি হচ্ছে। তারা হচ্ছে এই মতবাদের তত্ত্ব ছিল যে স্বতঃস্ফূর্তভাবে প্রাণের আবির্ভাব হচ্ছে, অর্থাৎ কোনো জড় বস্তু থেকে। এই স্বতঃস্ফূর্ত তত্ত্বটাকে ভুল প্রমাণ করেছিলেন কে? এই স্বতঃস্ফূর্ত তত্ত্বটাকে ভুল প্রমাণ করেছিলেন কিন্তু লুই পাস্তুর। মনে রাখবেন,
স্বতঃস্ফূর্ত যে তত্ত্ব হয়েছিল জৈব অভিব্যক্তি, এটাকেই ভুল প্রমাণ করেছিল কে? না, লুই পাস্তুর। তাহলে প্রথম তত্ত্বটার নাম পড়লাম। 2 নম্বর তত্ত্ব কি দেখো, তোমাদের বই আছে ভিন গ্রহ থেকে কসমিক অরিজিন, যে কোন গ্রহ থেকে উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ে গেছে, সেই উল্কাপিণ্ডে হয়তো প্রাণ ছিল, সেখান থেকে পৃথিবীতে প্রাণ চলে এসেছে। কিছুজন বিজ্ঞানী এরকম মতবাদ ছিল, তাদেরকে কসমিক অরিজিন বলা হয়, ভিন গ্রহ থেকে। এগুলো অত ইম্পর্টেন্ট নয়। ভাইরাস থিওরি, কিছু জনের মতে যে ভাইরাস যেহেতু জীব জলের উভয়ের বৈশিষ্ট্য থাকে, তো ভাইরাস থেকেই তাহলে জীব, ভাইরাস যেহেতু সেখান থেকে প্রাণের আবির্ভাব হয়েছে। 2 নম্বর তত্ত্ব যেটা পড়তে হবে, এইটা পড়তে হবে, শর্ট কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে সায়ানোজেন মতবাদ। সায়ানোজেন মতবাদ। এই সায়ানোজেন মতবাদটা কে দিয়েছিল? না, ফ্লুজার বলে একজন বিজ্ঞানী, ফ্লুজার। শর্ট কোশ্চেন পড়ে, সায়ানোজেন মতবাদটা দিয়েছিল ফ্লুজার বলে একজন বিজ্ঞানী। হ্যাঁ বলো, কিছু বলবে? সায়ানোজেন মতবাদটা কে দিয়েছিল? ফ্লুজার। ফ্লুজারের মতে সায়ানোজেন মতবাদে তিনি কি বলেছিলেন? না, পৃথিবী যখন ক্রমশ শীতল থেকে শীতল হতে থাকে, তখন কার্বন নাইট্রোজেন পরস্পর যুক্ত হয়ে সায়ানোজেন নামক একটা প্রোটিন তৈরি করেছিল, সেখান থেকে প্রাণের আবির্ভাব হয়েছিল। তাহলে এটা পড়বে সায়ানোজেন তত্ত্ব। 3 নম্বর, ওটা পুরোটা বলবেন স্যার? না শুধু সায়ানোজেন মতবাদটা কে দিয়েছিল, আর কিছু না, আর কিছু করতে হবে না, শর্ট কোশ্চেন। নেক্সট যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে জৈব রাসায়নিক তত্ত্ব। জৈব রাসায়নিক তত্ত্ব, এটাকে বলা হয় বায়োকেমিক্যাল থিওরি। বায়োকেমিক্যাল থিওরি, জৈব রাসায়নিক তত্ত্ব বা বায়োকেমিক্যাল থিওরি। এই জৈব রাসায়নিক তত্ত্বটা কে দিয়েছিল? না, জৈব রাসায়নিক তত্ত্বটা দিয়েছিল, শুধু এইগুলো কোন তত্ত্ব কে দিয়েছিল? এটা হচ্ছে আলেকজান্ডার আই ওপারিন ও জেপিএস হ্যালডেন। ওপারিন ও হ্যালডেন, ওপারিন ও হ্যালডেন, ওপারিন ও হ্যালডেন, এই দুজন বিজ্ঞানী কি না জৈব রাসায়নিক তত্ত্বটা দিয়েছিল। তাদের মতে যে পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টি হয়েছিল, বিভিন্ন রাসায়নিক বস্তু থেকে পরস্পর জৈব বস্তু সৃষ্টি হয়েছিল, দিয়ে প্রথমে সরল জৈব বস্তু, সেখান থেকে জটিল জৈব বস্তু, এইভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল। এটা দাগ দিয়ে দাও যে জৈব রাসায়নিক বা বায়োকেমিক্যাল থিওরি কে দিয়েছিল। ব্যাস। এরপরে তোমাদের বই আছে দেখো জীবনের সংজ্ঞা, ডেফিনেশন অফ লাইফ। জীবন কাকে বলে একটু দেখবে, অত ইম্পর্টেন্ট নয়। জীবন হলো জন্মক্ষম, চেতনাময়, গতিশীল সত্তা একটা। তারপরে দেখো তোমাদের বই আছে জীব সৃষ্টির সময়কাল। সেখানে দেখো লেখা আছে পৃথিবীতে সবচেয়ে প্রাচীন প্রায় 3.5 বিলিয়ন বছর আগে পাথরের গায়ে প্রোক্যারিওটিকের জীবগোষ্ঠীর সন্ধান পাওয়া গেছে। তো মোটামুটি ভাবে জীবগোষ্ঠীর সন্ধান পাওয়া গেছিল 3.5 বিলিয়ন, যেটা আমি বলছিলাম, যেখান থেকে মোটামুটি ভাবা হয়েছে যে পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়েছে। ব্যাস, ওইটা একটু দাগ দিয়ে দিবে। এরপরে আমরা চলে যাবো কোথায়? না, এরপরে যেটা খুলবে সেটা হচ্ছে জীব সৃষ্টি সম্পর্ক, জীবন সৃষ্টি সম্পর্কে ওপারিন ও হ্যালডেনের মতবাদ। একটা আছে দেখো, ওটা পড়বো, ওখানে আর কিছু পড়তে হবে না, একদম সোজা চলো। জীবন সৃষ্টি সম্পর্কে ওপারিন ও হ্যালডেনের মতবাদ। একটা হেডিং আছে দেখো, জীবন সৃষ্টি সম্পর্কে ওপারিন ও হ্যালডেনের মতবাদ। পেয়েছো তো?
হ্যাঁ স্যার পেয়েছি। ঠিক আছে, এখানটায় কি পড়বো দেখো। দেখো ওখানে সেকেন্ড প্যারাটায় যেটা লেখা আছে, সেকেন্ড প্যারাটায় যে প্রাকৃতিক মতবাদ বা রাসায়নিক সংশ্লেষ মতবাদ বা রাসায়নিক বিবর্তনবাদ কি, আরেকবার বলছি, প্রাকৃতিক মতবাদ বা রাসায়নিক সংশ্লেষ মতবাদ, রাসায়নিক সংশ্লেষ মতবাদ বা রাসায়নিক বিবর্তনবাদ, রাসায়নিক বিবর্তনবাদ। এই জীব সৃষ্টি সম্পর্কে ওপারেন হ্যালডেন যে তত্ত্বটা দিয়েছিল সেই তত্ত্বটার নাম হচ্ছে এতগুলো, প্রাকৃতিক মতবাদও বলে, রাসায়নিক সংশ্লেষ মতবাদও বলে বা রাসায়নিক বিবর্তনবাদ। এর আগেই পড়ছিলাম রাসায়নিক তত্ত্ব। প্রাকৃতিক মতবাদ বা রাসায়নিক সংশ্লেষ মতবাদ বা রাসায়নিক বিবর্তনবাদ জীব সৃষ্টি সম্পর্কে, এই মতবাদটা কে দিয়েছিল না, এই মতবাদটা দিয়েছিল হচ্ছে ওপারেন ও হ্যালডেন। এটা শর্ট কোশ্চেন হিসেবে পড়ে, এটা আগেও একটু আগে বললাম, আবার বলছি, ওপারেন ও হ্যালডেন। এটা দাগ দাও না, শর্ট কোশ্চেন হিসাবে। যখন লেখা আছে জীব সৃষ্টি সম্পর্কে, সেকেন্ড প্যারাতে লেখা আছে জীব সৃষ্টি সম্পর্কে ওপারেন হ্যালডেনের এই মতবাদকে বলা হচ্ছে প্রাকৃতিক মতবাদ বা ন্যাচারালিস্টিক থিওরি বা কেমো সিনথেটিক থিওরি বা কেমিক্যাল ইভলিউশন থিওরি। আর কিছু ওখানে পড়তে হবে না। নেক্সট যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে হট ডাইলুট স্যুপ কি, এই তত্ত্বের প্রবক্তা কে। কোশ্চেনটা আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওর পরের প্যারাতেই আছে, ওখানেই আছে, হট ডাইলুট স্যুপ বা এটাকে বলা হয় গরম তরল স্যুপ। হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ কি, এই তত্ত্বের প্রবক্তা কে, এই তত্ত্বের প্রবক্তা কে, এটা একটা কোশ্চেন পড়ে, ওইখানে আছে। দেখো হট ডাইলুট স্যুপ কাকে বলে লেখা আছে না, হট ডাইলুট স্যুপ এই তত্ত্বটা কে দিয়েছিল না, এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে জেভিয়াস হ্যালডেন। জেভিয়াস হ্যালডেন। হ্যালডেনের মতে আদিম পরিবেশে কাকে বলে হট ডাইলুট স্যুপ, দেখো বলছে হ্যালডেনের মতে আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলো সমুদ্রের জলে মিশে জীব সৃষ্টির অনুকূলে একটি মাধ্যম সৃষ্টি করেছিল। সমুদ্রের জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণকে তিনি নাম দিয়েছিলেন কি না, হট ডাইলুট স্যুপ। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন পড়বে, হট ডাইলুট স্যুপ কি, এই তত্ত্বের প্রবক্তা কি। পেয়েছো তো? হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা, যদি না পাও, ওখান থেকে বুঝতে না পারো, তোমাদের বইয়ে দেখবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 2 নম্বরের বইয়ের লাস্টের দিকে 2 নম্বরের যে কোশ্চেন অ্যানসার গুলো থাকে, এমসিকিউ 2 নম্বর, সেখানে 2 নম্বরের কোশ্চেন গুলোতে আছে দেখবে হট ডাইলুট স্যুপ কি, এই তত্ত্বের প্রবক্তা কি, সেখানেও পেয়ে যাবে। ঠিক আছে, একই জিনিস ওখানে লেখা আছে। তো হ্যালডেনের মতে আদিম পরিবেশে জৈব অণুগুলো সমুদ্রের জলে মিশে জীব সৃষ্টির অনুকূলে একটি মাধ্যম সৃষ্টি করেছিল, তাকে বলেছিল হট ডাইলুট স্যুপ। নেক্সট আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে কোয়াসারভেট তত্ত্ব বা কোয়াসারভেট মডেল কি, এই তত্ত্বের প্রবক্তা কি। নেক্সট কোশ্চেন যেটা ওইখানেই আছে,
সার্ভেট মডেল কি এই তত্ত্বের প্রবক্তা কে? আগেরটা পড়ছিলাম, প্রথমটা পড়লাম জৈব রাসায়নিক তত্ত্ব, তারপরে পড়লাম হট ডাইলুট স্যুপ, নেক্সট পড়লাম কোয়াসার্ভেট মডেল বা এই তত্ত্বের প্রবক্তা। কোয়াসার্ভেট মডেল কে দিয়েছিল? ওর পরের প্যারাতেই আছে, দেখো কোয়াসার্ভেট মডেলটা দিয়েছিল কে? না, এটা দিয়েছিল ওপারেন। কোয়াসার্ভেট মডেলের তত্ত্বের প্রবক্তা কে ছিল? ওপারেন। এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওপারেন। এবার যদি বলে কোয়াসার্ভেট কি, কোয়াসার্ভেট মডেলটা কি, ওখানে দেখো লেখা আছে সরল জৈব যৌগ থেকে কেমন ভাবে আদি এবং প্রাণের আবির্ভাব সম্পর্কে সৃষ্টি হয়েছিল ওপারেন, সেটাকে কোয়াসার্ভেট মডেল দিয়েছে। এই যে তার মতে, এখান থেকে যেটা লেখা আছে ওটা দাগ, তার মতে কোয়াসার্ভেট হলো একটা কি না প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা দ্বিস্তরীয় আবরণ। তাহলে একটা দ্বিস্তরীয় আবরণ কি দিয়ে তৈরি? সেই দ্বিস্তরীয় আবরণটা, না সেই দ্বিস্তরীয় আবরণটাতে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট ছিল। এটা ধরে নিতে পারো এই এতটা জায়গা, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে লিপিড, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা কি না দ্বিস্তরীয় আবরণ। কার মতে? না ওপারেনের মতে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা দ্বিস্তরীয় আবরণ, যেটাকে তিনি বলেছিলেন যে এটাই পৃথিবীতে প্রথম কোষীয় জীব। এটাই পৃথিবীতে প্রথম কোষীয় জীব। তাহলে কোয়াসার্ভেট মডেলের প্রবক্তাও পারে। কাকে বলে কোয়াসার্ভেট মডেল বা কি? না দ্বিস্তরীয় আবরণ দ্বারা গঠিত প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত দ্বিস্তরীয় আবরণ, যেটাকে ওপারেন বলেছিলেন প্রথম কোষীয় জীব, সেটি হচ্ছে কোয়াসার্ভেট মডেল। এটি দাগ দিয়ে দাও, কোয়াসার্ভেট মডেল কি, এই তত্ত্বের প্রবক্তা কি, ওইখানে দেওয়া আছে দেখো। যদি আপনারা পাও তাহলে তোমাদের বইয়ে যে 2 নম্বরের কোশ্চেন গুলো আছে লাস্টের দিকে, আবার বলছি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সেখানেও দেওয়া আছে, হট ডাইলুট স্যুপও দেওয়া আছে, কোয়াসার্ভেট মডেলও দেওয়া আছে। তাহলে প্রথমে পড়লাম জৈব রাসায়নিক তত্ত্ব বা রাসায়নিক সংশ্লেষ মতবাদ কে দিয়েছিল? ওপারেন, হ্যালডেন। আরেকবার বললাম, তারপরে বললাম কে না হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ কে দিয়েছিল? হ্যালডেন। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে কোয়াসার্ভেট মডেল বা এই তত্ত্বের প্রবক্তা কে? ওপারেন। নেক্সট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে পৃথিবীতে প্রাণের সৃষ্টি সম্পর্কে এই যে ওপারেন, এই পৃথিবীতে যে প্রাণের সৃষ্টি হয়েছিল ওপারেন এবং হ্যালডেন যে মতবাদ দিয়েছিল, সেই মতবাদটার নাম কি বলো দেখি? বলো, ওপারেন এবং হ্যালডেন যে মতবাদ দিয়েছিল সেটার নাম কি? বলো। জীব সৃষ্টি সম্পর্কে ওপারেন এবং হ্যালডেন যে মতবাদটা দিয়েছিল সেই মতবাদটার নাম কি? সাথী বলো। তাড়াতাড়ি বলো। স্যার এটা জানিনি, স্যার অনেকদিন আগে লাইনে ছিল। হ্যাঁ স্যার অনেকদিন আগে পড়েছিলাম, ভুলে গেছি, লাইনে পড়েছিলাম। আগে কি? এখনই তো বললাম, এখন বই থেকে বলো যে ওপারেন এবং হ্যালডেন যে মতবাদটা, তার মতবাদটার নাম প্রাকৃতিক মতবাদ।
প্রাকৃতিক মতবাদ বা আরো তিনটে নাম বলেছিলাম। জৈব রাসায়নিক মতবাদ, রাসায়নিক বিবর্তনবাদ। হ্যাঁ, প্রাকৃতিক মতবাদ বা রাসায়নিক সংশ্লেষণ, রাসায়নিক এই মতবাদটার নাম না রাসায়নিক সংশ্লেষ মতবাদ। এই রাসায়নিক সংশ্লেষ মতবাদটা কে দিয়েছিল? না, এটা দিয়েছিল ওপারিং ও হ্যান্ডলিং। ও হ্যান্ডলিং। ওপারিং ও হ্যান্ডলিং। আর জীব সৃষ্টি সম্পর্কে রাসায়নিক সংশ্লেষ মতবাদটা দিয়েছিল ওপারিং এবং হ্যান্ডলিং। এই মতবাদটাকে এবার যেটা আমরা পড়ব, এই যে রাসায়নিক সংশ্লেষ মতবাদটাকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিল। কিভাবে এটাকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা হয়েছিল? এই রাসায়নিক সংশ্লেষ মতবাদের কি পড়ব না প্রমাণটা পড়ব। কি পড়ব? প্রমাণ। এই রাসায়নিক সংশ্লেষ মতবাদের পরীক্ষাটা প্রমাণ করব। এই রাসায়নিক ওপারিং হ্যান্ডলিংয়ের রাসায়নিক সংশ্লেষ মতবাদের প্রমাণটা কে করেছিল? দুজন বিজ্ঞানী করেছিল। কে কে? একটা হচ্ছে স্ট্যানলি মিলার এবং তার সঙ্গে ছিলেন কে না হ্যারল্ড উরে। তাহলে রাসায়নিক সংশ্লেষ মতবাদটাকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিল মিলার এবং উরে বলে দুজন বিজ্ঞানী।